হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইএমএস একাডেমি। আমি তোমাদের এসএম স্যার। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের অনেকেরই কঠিন লাগে, সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতি। দেখো, ভারতীয় অর্থনীতিকে বুঝতে গেলে আমাদের কয়েকটা ছোট ছোট প্যারামিটারকে জানতে হবে। কারণ অর্থনীতি বিষয়ক অনেক ডিটেলস কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসে, আবার কিছু শর্ট কোশ্চেনও আসে। আমি খুব ডিটেলসে না গিয়ে সবার বোঝার মতন একটা বিষয়কে সবার সামনে তোমাদের সামনে উপস্থাপনা করব। কীরকম দেখো, ভারতবর্ষের অর্থনীতি মানে ভারতীয় অর্থনীতি। তাহলে ভারতীয় অর্থনীতিকে আমি শুরুটা করব কি করে? দেখো, এই এত বড় একটা দেশ, সেই দেশে এত জনগণ, তার মানে কি সেই জনগণকে চালনা করতে গেলে বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে আমাকে কিন্তু ইনকাম করতে হবে। তাহলে একটি দেশ কিভাবে ইনকাম করে? থ্রু ট্যাক্স, মানে করের মাধ্যম দিয়ে সে কিন্তু ইনকামটা করে। আমরা ন্যাচারালি জানি একটি কর, যেটা সবার পরিচিত, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এর ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস বলতে কি বোঝায়? পণ্য। সার্ভিস বলতে আমি তোমাকে যে পরিষেবাটা দিচ্ছি, আর সেটা হচ্ছে ট্যাক্স মানে কর। তাহলে আমি তোমাকে সার্ভিস দিচ্ছি, তার জন্য আমাকে একটা ট্যাক্স দিতে হতে পারে, সেটাও জিএসটির মধ্যে পড়ে। আমি তোমাকে কোনো মালপত্র দিচ্ছি মানে কাইন্ডস দিচ্ছি, সেটার জন্যও তোমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে প্রতিটা ক্ষেত্রে যত বেশি আমি পণ্য বিক্রি করব বা সার্ভিস আমি সেল করব, তত বেশি আমি ট্যাক্স দেব। আর এই ট্যাক্স থেকেই আমাদের ভারতবর্ষের ইনকামটা হয়। এবার দেখো, এইখানে কয়েকটা প্যারামিটার আমাকে জানতে হবে। ভারতীয় অর্থনীতিতে ফার্স্ট ইংরাজিতে যদি আমরা বলি ন্যাশনাল ইনকাম, যেটাকে বলে জাতীয় আয়। তো এই জাতীয় আয়ের যে প্যারামিটার, আমরা তো এতক্ষণ জানলাম যে অর্থনীতিতে একটি দেশ কিভাবে ইনকাম করে, ভারতবর্ষ কিভাবে ইনকাম করে, থ্রু ট্যাক্স, আমি ইন জেনারেল বললাম। এবার এই অর্থনীতির মধ্যে তিনটে ভাগকে আমরা ভাগব। কি কি? এক, জিডিপি, দুই জিএনপি, আর একটা হচ্ছে এনএনপি। এই তিনটে প্যারামিটারকে মাথায় রেখে আজকের কিন্তু ক্লাসটা হবে। ফার্স্টে আমি জিডিপি সম্পর্কে আমি দেব, এমন একটা কথা বলবো। দেখো, জিডিপির কিন্তু একটা ডিটেলস জটিল বিষয়। যত আমরা জিডিপি থেকে জিএনপি যাব, জিএনপি থেকে এনএনপিতে আসবো, তত বেশি জটিলতা বাড়বে। তাই সহজ সরলভাবে আমি যদি প্রথম থেকে শুরু করি যে জিডিপি বলতে কি বোঝায়। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মানে কি? গ্রস মানে মোট, একটা তুল্যমূল্য দাম। ডোমেস্টিক মানে দেশীয়, মানে আমার যে দেশের হিসাবে বলা হচ্ছে। আর প্রোডাক্ট মানে হচ্ছে সার্ভিস অথবা গুডস, যেটাকে আমরা প্রোডাক্ট হিসাবে লঞ্চ করছি। বোঝা গেল? তাহলে এই জিডিপির সংজ্ঞাটা কি? যে স্যার বইতে তো অনেক কঠিন কঠিন আছে, আমি বুঝবো কি করে জিডিপি কাকে বলে? জিডিপি মানে হচ্ছে যে একটি দেশ তার বাউন্ডারির মধ্যে সেই দেশের নাগরিক অথবা যদি বিদেশি যারা ব্যবসাটা করছে, তাদের সমস্ত যে ইনকাম দিয়ে সেই দেশের সরকারকে যে মুনাফাটা দিচ্ছে, সেটাকেই আমি বলবো জিডিপি। মানে একটি দেশের মধ্যে বিদেশি এবং দেশীয় যারা নাগরিক, সমস্তের টোটাল মানুষের যে ইনকামটা, তাকে আমরা জিডিপি বলবো। এটা একটা সাধারণ কথা। নেক্সট যে টপিকটায় আমরা আসবো, জিএনপি। তাহলে জিডিপির যেমন একটা ফুল ফর্ম আছে, জিএনপিরও একটা ফুল ফর্ম আছে। দেখো, জিএনপি বলতে বোঝায় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবার আগেরটায় ছিল ডোমেস্টিক, এটা এলো ন্যাশনাল। মানে কি বুঝলাম? নেশন। তার মানে ডোমেস্টিক বলতে সেখানে আমি ফরেনারকেও ইনক্লুড করতে পারছি, সেই দেশের নাগরিককেও ইনক্লুড করতে পারছি। কিন্তু তুমি যখন ন্যাশনাল কথাটা যুক্ত করে দেবে না, তখন কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমাকে কিন্তু সেই দেশের যে নাগরিকদের দ্বারা ইনকাম, ফরেনারের ইনকামকে আমি ধরতে পারবো না। মানে আমি তোমাকে উদাহরণস্বরূপ সহজভাবে বলে দিচ্ছি। ধরো, আমাদের দেশীয় কোম্পানি রিলায়েন্স বা টাটা, তাদের ভারতেও যেমন তারা বিজনেস করছে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনেও তাদের কিন্তু বিজনেস আছে।
তাহলে আমি যখন টাটা আমার দেশে ইনকাম করছে, ভারতবর্ষে ইনকাম করছে, সেটাকে যেমন আমি ইনক্লুড করছি, টাটা গ্রেট ব্রিটেনে বা আমেরিকায় যে ইনকামটা করছে সেটাও তো ভারতের ইনকাম। এটা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ধরবো, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে ধরবো। মানে কি, সে সার্ভিসও দিচ্ছে, প্রোডাক্ট মিনস সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ গুডস, দুটোকে মিলিয়ে তৈরি হয় প্রোডাক্ট। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সম্পর্কে আশা করি বোঝাতে পারলাম, শুধুমাত্র দেশীয় নাগরিক। তার মানে বিদেশি ইনকামটা আমি বাদ দিয়ে দিলাম। মানে মাইক্রোসফটের ইনকাম যেটা ভারতবর্ষে করছে সেটাকে কিন্তু আমি ধরবো না, এটা মাথায় রাখতে হবে। মাইক্রোসফট একটি আমেরিকান কোম্পানি। এর পরের যে অংশটা আসছে সেটা হচ্ছে এনএনপি, যেটার ফুল ফর্ম হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এবার তুমি একটা জিনিস বোঝো যে আমি কেন পার্ট বাই পার্ট আনলাম। নিট ন্যাশনাল বলতে আগেরটায় তো ন্যাশনাল হয়ে গেছে, তাহলে এটাই কি পার্থক্য? দেখো, প্রত্যেকটা প্রোডাক্টের একটা অবচয় মূল্য হয়। অবচয় মূল্য বলতে কি বোঝায়? বাংলায় অবচয় মূল্য, ইংরাজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন কস্ট। তো ডেপ্রিসিয়েশন কস্ট বলতে কি বোঝো তুমি? একটি সার্ভিসের ডেপ্রিসিয়েশন কস্ট হয়, একটি কাইন্ডসেরও ডেপ্রিসিয়েশন কস্ট হয়। তার মানে প্রোডাক্টের ডেপ্রিসিয়েশন কস্ট সবসময় কিন্তু অবধারিত। মানে আজকে একটি জিনিস তুমি মোবাইল কিনলে দেখা গেল 20,000 টাকায়, তুমি 1 বছর পরে যখন বিক্রি করতে যাচ্ছ দাম দিচ্ছে 10,000 টাকা। তার মানে তোমার বাকি যে 10,000 রুপিস ছিল সেটা কিন্তু ডেপ্রিসিয়েট হয়ে গেল, তার মানে সেটা কিন্তু কমে গেল। তার মানে আমি বুঝতে পারছি যে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন কস্টটাকে বাদ দাও। যদি ডেপ্রিসিয়েশন কস্টটাকে আমি যদি বাদ দিই, কার থেকে বাদ দেবো? জিএনপি থেকে। কেন? জিএনপি কিন্তু একটা টোটাল জিনিসটাকে নিয়ে বোঝাচ্ছে। এবার তার থেকে যদি আমি অবচয় মূল্য বা ডেপ্রিসিয়েশন কস্টকে বাদ দিই তাহলে পাবো এনএনপি। মানে একটি দ্রব্যের নতুন মূল্য বা একটি সার্ভিসের নতুন মূল্যকে আমি কিন্তু এনএনপি হিসাবে ডিনোট করব, যেখানে তাই জন্য আমরা লিখতে পারি যে এনএনপি সমান সমান জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন কস্ট। কেন? এটা বোঝায় যে একটি প্রোডাক্টের নবতম মূল্যটা কি, ফাইনাল প্রোডাক্টের যে ভ্যালু সেটাকে আমি কিন্তু বোঝাবো। তাই এটা হলো এনএনপি। এবার দেখো, আমি জিডিপি বুঝলাম, জিএনপি বুঝলাম, এনএনপি বুঝলাম। তা স্যার, এই জিনিসগুলো আমাদের কিভাবে কাজে লাগবে পরীক্ষায়? প্রথম কথা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে। আমরা পরীক্ষায় দেখবে ইকোনমি থেকে যে কোশ্চেনগুলো আসে দু রকম টাইপের হয়। এক, সেটা ট্র্যাডিশনাল বেস, আর একটা কারেন্ট বেস। মানে উদাহরণ দিই, তোমরা ঐতিহাসিকভাবে তুমি যদি বিচার করো, জিডিপি প্রথম ক্যালকুলেট করে কে? ভারতের দাদাভাই নওরোজি। এবার এটা তার ঐতিহাসিক বেস। এবার তোমাকে জিজ্ঞাসা করা হলো বর্তমানে জিডিপি র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? দ্য 5th লার্জেস্ট ইকোনমি। ইন্ডিয়া হচ্ছে দ্য 5th লার্জেস্ট অফ ইকোনমি, পঞ্চম বৃহত্তম দেশ। এছাড়াও তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে সায়েন্টিফিক মেথডে জিডিপি কে ক্যালকুলেশন করেছিল? অ্যান্সার হচ্ছে VKR রাও। এটাও কিন্তু একটি পরীক্ষার গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার তুমি একটা জিনিস দেখবে, এটার সঙ্গে সঙ্গে আমি যদি আবার একটা কারেন্ট টপিকের ওপর কোশ্চেন করি যে ভারতবর্ষের পার ক্যাপিটা জিডিপি র্যাঙ্কিং কত? সেটা হচ্ছে 140 2023-এ। মানে কি বোঝালো? পার ক্যাপিটা মানে কি? ধরো আমি খুব সহজভাবে বোঝাচ্ছি, তুমি তোমার পরিবারে গ্রস ইনকাম ধরে নাও 40,000 টাকা, তোমার বাড়িতে মেম্বার সংখ্যা হচ্ছে 4 জন, তাহলে গড় ইনকাম কত হলো? 40,000 ডিভাইডেড বাই 4, মানে প্রত্যেকের 10,000 টাকা। ধরো তোমার বাবা ইনকাম করে, তোমরা বাকি 3 জন কেউ ইনকাম করো না, তার মানে তোমার ইকোনমির হিসাবে তোমরা প্রত্যেকেই কিন্তু এই 10,000 টাকা করে ইনকাম করো। তাই জন্য পার ক্যাপিটা জিডিপি বলতে এটা বোঝায় যে ভারতবর্ষ যে টাকাটা আর্ন করছে থ্রু ট্যাক্স বা ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে যে টাকাটা ইনকাম করছে, সেই টোটাল ইকোনমিটাকে আমি যদি টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেটাকে আমি বুঝবো পার ক্যাপিটা জিডিপি। এবার তুমি বলতে পারো যে স্যার
ভারতবর্ষ তো বর্তমানে 3.6 ট্রিলিয়ন ইকোনমি এবং সে 5th লার্জেস্ট ইকোনমি, কিন্তু পার ক্যাপিটা জিডিপিতে সে 140 র্যাঙ্ক কেন? দেখো একটা মজার বিষয় কি, যে দেশের জনসংখ্যা যত বেশি সেই দেশে মাথাপিছু ইনকাম যেটাকে আমরা বলি সেটা কম অবশ্যই হবে। আজকে ভারতবর্ষের যদি 140 কোটির দেশ না হয়ে যদি শুধু 40 কোটির দেশ হতো, তাহলে হয়তো পার ক্যাপিটা জিডিপিতে ভারতবর্ষ কিন্তু দেখা যাচ্ছে 1 থেকে 10-এর মধ্যে থাকতো। এই যে কারেন্ট স্টেজ অফ ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ ট্র্যাডিশনাল স্টেজ অফ ইকোনমি, আমি আরও একটা উদাহরণ দিয়ে বলছি। এই যে আমরা জিডিপি ক্যালকুলেশন করছি, মানে ফিনান্সিয়াল প্ল্যানিং করছি, এই বিষয়টা কে দেখে বর্তমানে দেখা হচ্ছে নীতি আয়োগ। এই যে নীতি আয়োগের যে কার্যপ্রণালী, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব, কিন্তু তাও আমি একটা জিস্টে তোমাকে বলে দিই যে নীতি আয়োগ কিন্তু কিছু স্পেসিফিক প্যাটার্নের ওপর কাজ করে। এবার তোমার পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে নীতি আয়োগের আগে ফিনান্সিয়াল প্ল্যানিং কে করতো? সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশন প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু প্ল্যান করতো। তাই জন্য আমরা দেখেছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কততম ছিল? সেটা কিন্তু দ্বাদশ 12th 5 ইয়ার্স প্ল্যান, যেটা 2017 পর্যন্ত ছিল, 2012 থেকে 2017 পর্যন্ত। তারপরে সেটাকে ট্রান্সফর্ম করে নীতি আয়োগে নেওয়া হয়, প্ল্যানিং কমিশনকে সরিয়ে দেওয়া হয়। আবার একটা কোশ্চেন আসে যে স্যার এই যে প্ল্যানিং কমিশনকে সরিয়ে দেওয়া হলো, ফিনান্সিয়াল জায়গাকে একটা হিউজ ট্রান্সফরমেশন করা হলো, এটা কি সত্যি কি সংবিধান বহির্ভূত? মাথায় রাখবে, নীতি আয়োগই হোক বা প্ল্যানিং কমিশনই হোক, দুটোর কোনোটি কিন্তু সংবিধানে বিধিবদ্ধ নয়, মানে অবিধিবদ্ধ। মানে তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো, কিন্তু মাথায় রাখবে আর্টিকেল 280 অনুযায়ী যদি আমি ক্যালকুলেট করি, সেখানে কিন্তু ফিনান্স কমিশনের কথা বলা আছে, যেটা একটি সংবিধিবদ্ধ মানে সাংবিধানিক সংস্থা, কিন্তু যারা প্ল্যানিং করছে যে সংস্থা, সেটা কিন্তু সংবিধানে ফিক্সড করা হয়নি, মানে তুমি যাকে যখন খুশি চেঞ্জ করতে পারো। তাহলে আমরা যখন ইকোনমির আরও কিছু ডেপথের জায়গায় ঢুকবো, তখন আমরা দেখতে পাবো যে এই যে ফিনান্স কমিশন কিভাবে কাজ করে, ফিনান্স কমিশনের সদস্য কিভাবে কাজ করে বা সদস্য কারা কারা হয়, নীতি আয়োগের সিইও কে কিভাবে কাজ করে, নীতি আয়োগের যে হেড চেয়ারম্যান প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে জায়গাগুলো আমরা কিন্তু পার্ট বাই পার্ট এগোবো। 2 নম্বর দেখো, আর একটা ইম্পর্টেন্ট টপিক থেকে কিন্তু আমাদের জানাটা দরকার, সেটার নাম হচ্ছে জিডিপি ডিফ্লেটার। নামটা শুনে ভয় লাগছে? দেখো, আমরা ইংরাজিতে ডিফ্লেক্ট করা মানে বুঝি যে কতটা পরিবর্তন হয়েছে। তুমি একটা জিনিস ভাবো, আজ থেকে 10 বছর আগে তোমার বাড়ির যা ইনকাম ছিল, আজ থেকে 10 বছর পরে মানে আজকের ডেটে তোমার ইনকামের ফ্যামিলি ইনকামটা নিশ্চয়ই বেড়েছে, এটা আমাকে মানতেই হবে, কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, সাইমালটেনিয়াসলি তোমার ইনকামও বেড়েছে। তাহলে তোমার ইনকামটা কতটা বাড়লো, কতটা পার্সেন্টেজে বাড়লো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা আমি যখন ইকোনমিতে দেখব, আমরা কি দেখলাম? আমি বললাম একটু আগেই যে আজ থেকে 10 বছর আগে তোমার ইনকাম যা ছিল, 10 বছর পরে ধরে নাও 10 বছর আগে তোমার ফ্যামিলি ইনকাম ছিল 40,000 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে ধরো 1 লক্ষ টাকা। তাহলে তাদের ডিফারেন্স কত হলো? 1 লাখ মাইনাস 40,000, 60,000। তাহলে এই যে 60,000 টাকাটা ডিফ্লেক্ট করে ইনক্রিজ করলো, এটাকে কিন্তু আমি দেশীয় ভাষা বা অর্থনীতির ভাষায় কিন্তু কিভাবে বলবো? জিডিপি ডিফ্লেটার। এটা স্বাভাবিক ব্যাপার। দেখো, এবার আমি যখন জিডিপি ডিফ্লেক্টকে করব, আমি যেমন বললাম 10 বছর আগে 40,000, সেটাকে আমরা যখন ইকোনমির ভাষায় বলি হচ্ছে নমিনাল জিডিপি, মানে নমিনাল শর্টে লিখব এন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর যেটা প্রেজেন্টে আছে, বর্তমানে আছে, সেটা হচ্ছে রিয়েল, মানে অরিজিনাল প্রেজেন্টে যেটা আছে রিয়েল জিডিপি। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, প্রকৃত আমি এখন আয় করছি যে টাকাটা, আর আগে যে টাকাটা ইনকাম করেছি, এই দুটোর অনুপাত যা আছে, সেই অনুপাতটাকে যদি আমি 100 দিয়ে পার্সেন্টেজ করি, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা পার্সেন্ট আমি ডিফ্লেক্ট করলাম।
তার মানে একটা জিনিস ভাবো, যদি তোমার ইনকাম মানে ধরে রাখো আমরা কি বুঝবো, আর জিডিপি বাই এন জিডিপি ইন্টু 100%, এই যে জিনিসটাকে আমি ক্যালকুলেট করলাম, এটাকে থেকে আমি বুঝতে পারবো যে কিভাবে জিডিপিটা ডিফ্লেক্ট করছে। তার মানে জিডিপি ডিফ্লেক্ট করার একটা মানে দাঁড়ালো কি, যে আমার ইকোনমি কি সত্যিই এগোচ্ছে, যদি না এগোয় কিভাবে কি পদ্ধতিতে এগোনো যায়। তাহলে এটা হলো জিডিপি ডিফ্লেটারের একটি বিষয়। তাহলে এবার আমরা ডাইরেক্ট চলে আসবো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনে। এতক্ষণ আমরা পড়লাম এক্সাম ওরিয়েন্টেডে। দেখো, প্রথম কথা, তোমাকে কিছু ট্র্যাডিশনাল মেথড ফলো করতে হবে, আর একটা হচ্ছে কারেন্ট ইকোনমিক পলিসি ফলো করতে হবে। পরীক্ষার এখন যা স্ট্যান্ডার্ড আসছে তাতে কারেন্ট ইকোনমিক স্ট্যান্ডার্ডটা অনেক বেশি, আগেকার মতো 5 ইয়ার্স থেকে খুব বেশি কোশ্চেন দিচ্ছে না। দেখবে প্রিভিয়াস ফুড এসআইতে একটা বা দুটো কোশ্চেন এসেছে 5 ইয়ার্স থেকে, কিন্তু বর্তমানে তুমি দেখবে নীতি আয়োগ, আমি টপিকগুলো বলে দিচ্ছি, নীতি আয়োগ, এই জিডিপি জিএনপি এনএনপি অ্যাজ ওয়েল অ্যাজ জিডিপি ডিফ্লেটার, এবং কিভাবে এটাকে কার্য পদ্ধতিটা কি, তার প্রত্যেকটা অংশ থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। যেমন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে প্রথম ন্যাশনাল ইনকাম কে করেছে, দাদাভাই নৌরোজি। সায়েন্টিফিক ওয়েতে কবে হয়েছে, VKRB রাও। প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছে, নীতি আয়োগ কবে তৈরি হয়েছে। এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল বেস কোশ্চেন। আর একটা হচ্ছে ভারতবর্ষ বর্তমানে কত ট্রিলিয়ন ইকোনমি, 3.6 ট্রিলিয়ন ইকোনমি, কততম ইকোনমি, 5th লার্জেস্ট ইকোনমি, জিডিপি পার ক্যাপিটাতে তার র্যাঙ্ক কত, 140, পিপিপি মানে পারচেজিং পাওয়ার প্যারিটি মানে ক্রয় ক্ষমতার হিসাবে তার র্যাঙ্ক কত, 120। এই যে হিসাবগুলো, এগুলো কিন্তু কারেন্ট এবং ট্র্যাডিশনাল বেসিসে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। তাই এই বিষয়ে যদি তোমার কোনো ডাউট থাকে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক